আমার নিজের জীবন ধ্বংস করার জন্য আমি নিজেই দায়ী। আমার মতো এইরকম ভুল যেন কোনো আপু না করে। আমি যাকে বিয়ে করেছি তার সাথে আমার 1 বছরের সম্পর্ক ছিল। প্রথমে আমার ফ্যামিলি কোনোভাবেই রাজি ছিল না। আমার বয়ফ্রেন্ডের জন্য আমি আমার ফ্যামিলির কাছে অনেক মার খেয়েছি। আমার বয়ফ্রেন্ডের জন্য আমার মা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। তখন আমি আমার বয়ফ্রেন্ডকে বলতাম যে তোমার জন্য বাসায় আমি অনেক সমস্যা আছি, আমাকে আমার আম্মু অনেক মারধর করে। তখন আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক আশা দিত, বলতো যে আমি তোমাকে কখনো কষ্ট দেব না। সে আমাকে অনেক বেশি স্বপ্ন দেখাইছিল। আমি তখন পড়াশোনা করতাম আর আমার বয়ফ্রেন্ড তখন ব্যবসা করত। আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসতাম আর সেও আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমার বাবা নাই, আমি একা, আমার আর কোনো ভাই বোন নেই। আমার পরিবারের একমাত্র সন্তান আমি। তাই আমার পরিবার আমার রিলেশনের ব্যাপারে রাজি হয়নি। আমাকে আমার বয়ফ্রেন্ডকে ভুলে যাওয়ার জন্য আমার মা অনেক কিছু করেছিল, এমনকি অনেক মারধর করতো, রুমের ভিতরে পর্যন্ত আটকিয়ে রেখেছিলেন আমাকে। আর ওনাদের এত কিছু করার পরেও আমি সব সহ্য করতাম। হঠাৎ করে তারা আমার বিয়ে ঠিক করে ফেলে একটা ছেলের সাথে, কিন্তু এই বিয়েতে আমি কোনোভাবেই রাজি ছিলাম না। বিয়েতে রাজি হয়নি বলে আমাকে আমার ফ্যামিলি অনেক অত্যাচার করত। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাই। আমার বাড়ি চট্টগ্রাম আর আমার স্বামীর বাড়ি খুলনা বাগেরহাট। আমার স্বামী আমাকে নিয়ে তার মামা বাড়ি যায়, সেখানে ওর মা বাবা বড় বোনও ছিল। আমি যাওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি কল দিয়ে আমার ফ্যামিলিকে জানিয়ে দেয়। তারপর আমার আম্মু আর আমার নানু ওদের বাড়িতে যায়। সেখানে গিয়ে অনেক চেষ্টা করে আমাকে বাড়িতে ফেরানোর, কিন্তু আমি যাইনি। তারপর তারা দেখে আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসি, তাই তারা আমাকে আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দিয়ে দেয়। আমি তখন অনেক হ্যাপি হয়েছিলাম, ভাবছিলাম এই বুঝি আমার সব সুখ ফিরে এলো। আমি আমার ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছি, এর চাইতে বড় সুখ আর কি হতে পারে। আমি ভাবছিলাম আমি মনে হয় অনেক সুখ পাবো ওর কাছে, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। বিয়ের কয়েকদিন যেতে না যেতেই আমার স্বামী আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত, এমনকি আমাকে অনেক মারধরও করত। আমি যখন তার সাথে প্রেম করেছিলাম তখন আমি জানতাম সে কোনো প্রকার নেশা করে না, কিন্তু এখন দেখি সে রোজ রোজ নেশা করে। সে নেশা করে এগুলো কিছু বললেই আমাকে মারে আর খুব কটু কথা শোনায়। আমি বিষয়টা আমার শ্বশুর শাশুড়িকে জানালাম, তখন তারা বলে আমরা কি করব। এভাবেই অবহেলায় অযত্নে আমি ওই বাড়িতে থাকতাম। চলে যায় প্রায় 3 বছরের মতো। তারপর আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। আমি আমার প্রেগনেন্সির খবর আমার শ্বশুর শাশুড়িকে জানাই। আমার শাশুড়ি আর আমার স্বামী কোনোভাবেই রাজি ছিল না। এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রেগনেন্সি। প্রথম যখন আমার বাবু পেটে আসে তখনকার বেবিটা আমার স্বামী আর আমার শাশুড়ি মিলে নষ্ট করে দিয়েছিল, কিন্তু এই দ্বিতীয়বারের প্রেগনেন্সিটা আমি তাদেরকে নষ্ট করতে দেইনি। আমি আমার আম্মুকে জানাই বিষয়টা, উনি কোনোভাবেই রাজি ছিল না, কারণ আম্মু তখনও চাইতো আমাকে আমার স্বামীর সংসার থেকে নিয়ে যেতে, কিন্তু আমি কখনো রাজি হইনি। আমার স্বামী যে আমাকে এত অত্যাচার করতো আমি কখনো আমার ফ্যামিলিকে তা জানাইনি। তারপর আমার আম্মু আমার সাথে অনেক ঝগড়া করতো আমি কেন এই বেবিটা নিয়েছিলাম। অন্যদিকে আমার স্বামী নেশার সাথে জুয়া খেলাও শুরু করে দিয়েছে। এখন আমার প্রেগনেন্সির 2 মাসে আমি তা জানতে পারি। আমি যখন এইসব কথা ওর ফ্যামিলিকে বলতাম তখন ওনারা কেউই আমার কথা বিশ্বাস করতো না। আর আমার স্বামীকে জিজ্ঞেস করলে ও আমাকে অসুস্থ অবস্থায় অনেক মারতো, কথায় কথায় মারধর করতো, এমনকি লোহার শাপল দিয়ে আমার কোমরে অনেক জোরে বাড়ি মারে। আর বাড়ি এত জোরে লাগছে যে আমার মাজা কেটে যায়। এইভাবেই আরো 2 মাস কেটে যায়। তারপর একদিন সামান্য একটা কথা নিয়ে সে আমাকে অনেক মারধর করে। এক পর্যায়ে সে আমার পেটে অনেক জোরে একটা লাথি মারে। এর আগেও সে অনেকবার লাথি মেরেছিল, কিন্তু আজকের লাথিটা খুব জোরে গিয়ে লাগছে আমার পেটে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, উঠে বসার মতো কোনো অবস্থা ছিল না আমার। সেদিন আমি সারাদিন শুয়েছিলাম আর আমার শাশুড়ি রাগে ফুলছিল। আর যখন আমার স্বামী বাসায় আসে তখন তার ছেলেকে বলে তুই ওকে কেমন লাথি মেরেছিলি যে ও বিছানা থেকে উঠতে পারে না। কথাটা শুনে আমি অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলাম। আমার স্বামী তার মায়ের কথা শুনে বলে ও মরে যাক, এগুলো সব নাটক করে। আমার স্বামীর কথাগুলো শুনে মনে হচ্ছিল আমি এখনই মরে যাই, কিন্তু তা তো আর পারবো না, কারণ আমার মধ্যে যে একটা প্রাণ আছে। তাই এখন আর কিছু করতে পারি না। শুধু ভাবি যে আমি এই মানুষটার জন্য এত কিছু করলাম যার জন্য আমার বিন্দু পরিমাণ মায়া নেই। তার সাথে রাগ করে না খেয়ে থাকতাম। এই অবস্থায় না খেয়ে থাকার কারণে শরীর অনেক বেশি দুর্বল হয়ে যায়। আর আমার পেটে লাথি মারার পর থেকে আমার পেট অনেক ব্যথা করতো। এক সময় আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। 3 দিন বিছানায় পড়েছিলাম, আমি না খেয়ে থাকতাম। তারপরে ওনারা আমাকে অনেক কথা শোনাতো, আশেপাশের মানুষরা পর্যন্ত আমাকে অনেক কথা শোনাতো আমি নাকি কাজ করার ভয়ে ভান ধরে থাকি। আমার এত অসুস্থতার কথা শুনে আমার আম্মু আমাকে ডক্টর দেখানোর জন্য টাকা দিয়েছিল। তারপর পরীক্ষা করে জানতে পারি আমার অনেক রক্তশূন্যতা, পেটে আঘাতের কারণে আমার বাচ্চাটাও অনেক দুর্বল হয়ে গেছে। আমার স্বামী তখন আমাকে অসুস্থ অবস্থায় রেখে চলে গেছে কাজের কথা বলে। আসলে সে
সে কাজে যায়নি, কাজের কথা বলে তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল। 4 দিন হয়ে গেছে আমার সাথে সে কোনো কথা বলেনি, আমি কেমন আছি একটু জানার চেষ্টাও করেনি। আমি শুধু ভাবতাম যে এই মানুষটা আমাকে কত স্বপ্ন দেখাইছিল, আর এখন আমি মরে গেলেও আমার কোনো খোঁজ খবর নেয় না। এইদিকে আমার ফ্যামিলিও রাজি হয়েছিল যখন আমি 5 মাসের প্রেগনেন্ট ছিলাম। এমন করে আস্তে আস্তে আমার ডেলিভারি ডেট চলে আসে। এর মধ্যে আমি বহুবার অসুস্থ হয়ে গিয়েছি। ডক্টর আমাকে বলেছিল তখন যে আমাকে বেড রেস্টে থাকতে হবে। আমার শ্বশুর বাড়িতে আমরা 4 জন, তার মধ্যে আমার ননদরাও থাকতো। আমার বড় ভাসুরও ছিল, তারাও 4 জন ছিল। আমার ভাসুর আলাদা খেত, কিন্তু ওনার বউ অসুস্থ থাকার কারণে এখানে চলে আসে। আমার ভাসুরের বউও প্রেগনেন্ট, তার নাকি কাজ করতে অনেক বেশি কষ্ট হয়, তাই এখানে চলে আসছে। আমি একা 12 জনের রান্না থেকে যাবতীয় সব কাজ করতাম, আর তাদের বাসায় 3 বেলাই রান্না করা লাগতো আমার। তখন আমার স্বামী একবারের জন্য বললো না যে আপনার বউ অসুস্থ, তার কাজ করতে কষ্ট হচ্ছে, কিন্তু আমার বউ তো অসুস্থ, তার বুঝি কষ্ট হয় না কাজ করতে। তারপর একদিন আমার অনেক কাশি উঠে যায়, যার ফলে আমার পানি ভেঙে যায়, আর আমার বাচ্চার অক্সিজেনের সমস্যা হয়ে যায়। তখন জরুরিভাবে আমার সিজার করা লাগে। আলহামদুলিল্লাহ আমার একটি পুত্র সন্তান হয়েছিল। আমার সিজার হওয়ার পরেও আমার স্বামী আমাকে একটি বারের জন্য দেখতে যায়নি। আমার ছেলের বয়স যখন 9 দিন, আমার অনেক খিঁচুনি ওঠে, আমাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাও আমার স্বামী আমাকে দেখতে যায়নি। আমার স্বামী বলে আমি নাকি নাটক করি। এই সেই আমার প্রিয় মানুষ, যার জন্য কতই না কষ্ট করলাম আমি। বিয়ের 4 বছর হয়ে গেছে, কিন্তু আমার স্বামী আমাকে আজ পর্যন্ত একটা জামাও কিনে দেয়নি। সবশেষে আমি একটা কথা বলতে চাই যে সবার জ্বালা সহ্য করতে পারলেও প্রিয় মানুষের দেওয়া আঘাত কখনোই সহ্য করা যায় না। প্রতিবারের মতোই এই গল্পটি আমাকে পাঠিয়েছেন বাগেরহাট থেকে এক আপু। তার লাইফে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর কাহিনী। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।